এই যে 2016 সালের পর থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই ভারী ভারী দুর্নীতি, এখন মনে হয় ফান্ডের সেরকম অভাব হয়তো নয়। স্কুল আছে, শিক্ষক নেই। এই যে 2016 সালের পর থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই ভারী ভারী দুর্নীতি, এখন মনে হয় ফান্ডের সেরকম অভাব হয়তো নয়। স্কুল আছে, শিক্ষক নেই। স্কুলের ছাদ ফুটো ছিল, এই জন্য ছাত্রীরা পালাচ্ছিল, ছাদ সুন্দর করে দেওয়া হয়েছে। তাহলে মেধার বিকাশ কিভাবে ঘটবে? কিভাবে ডাক্তার বিধানচন্দ্র রায়ের উত্তরসূরি তৈরি হবে? সেরা চিকিৎসক কিভাবে বেরোবে? সেরা শিক্ষকই বা কিভাবে বেরোবে? সেরা রাজনীতিবিদ কিভাবে বেরোবে? তুতুলতা এবং শিক্ষকের অভাব আজও তাই। তাহলে মেধার বিকাশ কিভাবে ঘটবে? কিভাবে ডাক্তার বিধানচন্দ্র রায়ের উত্তরসূরি তৈরি হবে? সেরা চিকিৎসক কিভাবে বেরোবে? সেরা শিক্ষকই বা কিভাবে বেরোবে? সেরা রাজনীতিবিদ কিভাবে বেরোবে? যেখানে কলেজগুলো দখল নিয়েছে এই সমস্ত মনোজিতের মতো পাষণ্ডরা। জায়গায় যারা পাঞ্জাবি সেটেলমেন্ট পেয়েছিলেন, যারা হিন্দু বিশেষভাবে বা শিখ পাকিস্তান থেকে চলে এসেছিলেন, মিনিমাম 5 কাঠা করে জমি পেয়েছিলেন। 69 উত্তর বাংলার রাজনীতিতে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের একটা ব্যাপক সমর্থন পেত, এই জন্য বামপন্থী। জুলাই মাস পড়লেই মনটা বেশ একটু অন্যরকম হয়ে যায়, তার কারণ শ্রাবণের বারিধারা একটা নতুন স্বপ্নের দিকে নিয়ে যায়। আর জুলাই মাসের 1 তারিখ খুবই ইন্টারেস্টিং, তার কারণ আজকে জাতীয় চিকিৎসক দিবস জুলাই মাসের 1 তারিখে, এবং এই একটা দিন যেদিনে এমনই একজন ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছিলেন এবং একই দিনে তার মৃত্যু হয়েছিল। এতক্ষণে পরিষ্কার, সকলের কাছেই পরিষ্কার হয়ে যাবে, তার কারণ ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা বলছে। ডাক্তার বিধানচন্দ্র রায় পেশাদারিত্ব এবং সৃষ্টিশীলতা এবং তার সাথে হচ্ছে আদর্শবোধ, যেটাকে আইডিওলজি বলে, তার 3টে গুণেরই মিল হয়েছিল, অর্থাৎ ত্রিবেণী সঙ্গম। 1882 সালে তার জন্ম হয়েছিল 1 জুলাই পাটনা শহরে। পাটনা তখন ছিল বেঙ্গল প্রভিন্সের অন্তর্গত, ব্রিটিশ আমল, তখন বলাই হতো বেঙ্গল প্রভিন্স। পাটনা শহরে তার জন্ম হয়েছিল এবং 1962 সালের 1 জুলাই তার প্রিয় শহর কলকাতাতেই তিনি মারা যান বার্ধক্যজনিত কারণে। প্রবাদ প্রতিম চিকিৎসক ছিলেন। MRCP এবং FRCS এই দুটো ডিগ্রি তিনি অর্জন করেছিলেন বিলেত থেকে। বিলেত থেকে তৎকালীন সময় একটা ঘটনা রয়েছে, তাকে কিছুতেই বিলেতের যে মেডিকেল ইনস্টিটিউশন সেখানে তাকে ভর্তি নেওয়া হচ্ছে না। সদ্য স্বাধীন একটি দেশ, এবং যে দেশ তিনি আগামী সময় কর্ণধার হবেন, কিন্তু চোখে তো স্বপ্ন অন্য। তিনি যখন গেছেন একজন ব্রিটিশ শাসিত ভারতীয় একজন ছাত্র, তাকে কিভাবে ভর্তি নেওয়া যায়? তিনিও নাছোড়বান্দা, একের পর এক চিঠি লিখে যাচ্ছেন। চিঠি লিখতে লিখতে 30তম বার যখন চিঠি লিখলেন এবং সেখানে বিদেশেই অবস্থানরত অবস্থায় তারপর তার সে মেডিকেল কলেজে যোগদানের সুযোগ ঘটল, এবং তারপরে অসাধারণ তার সাফল্য সেখানে, এবং দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি মহাত্মা গান্ধীর আহ্বানে তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন 1931 সাল। তারপর ভারত ছাড়ো আন্দোলনের সময়ও তার বিরাট একটা রাজনৈতিক ভূমিকা ছিল। কিন্তু ইত্যবসরে দেশের মানুষের যে চিকিৎসা সংক্রান্ত বিষয়, তার গবেষণা কিন্তু থেমে থাকেনি। লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক হিসাবে আজও অনেক কিছু ঘটনা রয়েছে। রাইটার্স বিল্ডিংয়ের করিডোর দিয়ে হেঁটে যেতে যেতে কাউকে দেখে তিনি কমেন্ট করলেন যে তোমার শরীরে কিন্তু লিভার ঠিকমতো ফাংশন করছে না, কারণ কেউ হাত জোড় করেছে, চট করে তার চিকিৎসকের চোখ নখের দিকে চলে গেল, গিয়ে বলছেন যে তোমার শরীরে কি প্রবলেম আছে। এমনই তার ক্ষমতা ছিল যেটা আজ মিথ হয়ে গেছে।
তার কারণ এইসব ঘটনাগুলো তৎকালীন সময়কার যারা অনেক সাংবাদিক ছিলেন তারা অনেকেই কিন্তু লিপিবদ্ধ করে গেছেন, বা এইসব ঘটনা লোকমুখে এত প্রচারিত হয়েছে, এভাবেই তো লোককথা তৈরি হয়, ফোকলোর যেটাকে বলি। তো এই বিধানচন্দ্র রায়ের চিকিৎসা নিয়ে এরকম ফোকলোরের মতো অনেক কাহিনী লুকিয়ে রয়েছে। আমার আজকের উদ্দেশ্য সেটার দিকে নয়, রিয়েল স্টোরিটা বলার। রিয়েল স্টোরিটা কি? একটা সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশ, যে দেশ তৈরি হয়েছে এবং একটি দ্বিখণ্ডিত বাংলা, একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিমবঙ্গ। সেখানে 1948 সালে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। তার আগে ছিলেন প্রফুল্ল ঘোষ, কেমিস্ট্রির আরও এক প্রবাদ প্রতিম অধ্যাপক। তার অসংখ্য বই রয়েছে, কিন্তু বেশি দিন তিনি বাংলায় কুর্সিতে থাকতে পারেননি। তারপর বিধানচন্দ্র রায়, দ্বিধাগ্রস্ত ছিলেন বিধানচন্দ্র রায়। তিনি চেয়েছিলেন তার চিকিৎসা শাস্ত্রকে অবলম্বন করে তিনি চিকিৎসা করবেন, এবং সদ্য স্বাধীনপ্রাপ্ত একটি দেশের এমনিই মানুষের স্বাস্থ্য ক্ষমতা তখন অত্যন্ত দুর্বল জায়গায় রয়েছে। কিন্তু মহাত্মা গান্ধীর অনুরোধে তিনি হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মহাত্মা গান্ধী তাকে বলেছিলেন, একেধারে মন্বন্তর উত্তর বাংলা অপুষ্টিতে ভুগছে তখন, অন্যদিকে দেশভাগের ফলে কাতারে কাতারে শরণার্থী এসে উপস্থিত হচ্ছে। কে দেবে তখন বাংলাকে নেতৃত্ব? রয়েছেন বিধানচন্দ্র রায় বা কিরণ শঙ্কর রায়ের মতো কিছু ব্যক্তিত্ব, তারাই তখন নেতৃত্ব দিয়েছিলেন। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস 1952-57 দুটি নির্বাচনে দুর্দান্ত তারা রেজাল্ট করে বাংলায়, অর্থাৎ পশ্চিম বাংলায়, এবং মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন বিধানচন্দ্র রায়। তো বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন, তার অগণিত কীর্তি আছে, এক এক করে সেই কীর্তির কথা বলবো। কিন্তু আমার মনে পড়ল যে 52 সালের বিধানসভা ঠিক কীরকম ছিল, বা 57-র বিধানসভা কীরকম ছিল। সদ্য স্বাধীনপ্রাপ্ত একটি দেশ, একেধারে সেখানে বামপন্থীরা অত্যন্ত স্ট্রং, কেন 1948 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই নিষিদ্ধ হয়। একদিকে চলছে বাংলার এই সুন্দরবন বা দক্ষিণ প্রান্তে তেভাগা আন্দোলন, লাঙল যার জমিদার, এই আন্দোলনকে সামনে নিয়ে তেভাগা আন্দোলন একেবারে দ্রুত বিস্তার করছে। বিস্তার হতে হতে পৌঁছে গেছে আজকের তেলেঙ্গানায়, সেটা বলা হয় তেলেঙ্গানার কিষাণ আপরাইজিং বলে। অন্যদিকে মহারাষ্ট্র, বিটি রণধীরের নেতৃত্বে সিপিআই তখন নিষিদ্ধ ঘোষণা করেছেন জওয়াহরলাল নেহেরু। এরকম একটা পরিস্থিতি রয়েছে, এবং 52 সালে প্রথম নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনে জিতে এসে বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। স্পিকার সম্ভবত বিজয় সিং নাহার। সেই সময়ের একটি বই থেকে, তার কারণ সদ্য প্রকাশিত একটি বইয়ের কথা আমি বলবো, এটি সুবোধ ব্যানার্জি নির্বাচিত ভাষণ এবং রচনা। সুবোধ ব্যানার্জির নাম অনেকেই জানেন, বিশেষ করে যারা আমার এই ভিডিও দেখছেন, বয়োবৃদ্ধ মানুষ যারা অনেকে রয়েছেন বা সিনিয়র যারা রয়েছেন, তারা অনেকেই সুবোধ ব্যানার্জি, শিবদাস ঘোষ এই নামের সাথে তো পরিচিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এসইউসিআই পার্টি তারা প্রতিষ্ঠাতা ছিলেন। সুবোধ ব্যানার্জি 1952 সালে প্রথম বিধানসভায় অর্থাৎ আইনসভায় নির্বাচিত হয়ে আসেন। জ্বালাময়ী বক্তব্য রাখতেন, বিভিন্ন পয়েন্ট অফ অর্ডার তুলতেন, বিভিন্ন নিয়ে একেবারে শাসক সরকারকে তিনি বিধ্বস্ত করতেন। এবং বিধানচন্দ্র রায় সময় এই ধরনের বিধায়করা ছিলেন, জ্যোতি বসু তো ছিলেনই, আরও পরবর্তী অধ্যায়ে আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ইতিহাস জুড়ে রয়েছেন বাংলার এবং ভারতবর্ষের ইতিহাসেও তারা জায়গা করে নিয়েছে, রাজনীতির ইতিহাসে। তাদের প্রসঙ্গ তো অবশ্যই আসবে, বিস্তারিত করতে পারবো না, তার কারণ ভিডিওর একটা লেন্থ থাকা উচিত বলে আমি মনে করি। তাই একটা ঘটনা বলছি। ঘটনাটা হচ্ছে বিধানসভায়, এবং বিধানসভায় হচ্ছে কংগ্রেস সরকারের শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ প্রসঙ্গ নিয়ে আলোচনা। সুবোধ ব্যানার্জি বলছেন, মিস্টার স্পিকার স্যার, শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ সম্বন্ধে বলার আগে আমি শ্যাডলার কমিশনের একটা রিপোর্ট পড়ে শোনাচ্ছি। শ্যাডলার কমিশনের রিপোর্টে বলছে, sufficient funds are not available to multiply the number of teachers who can direct and stimulate the students' interest in the prosecution of the higher studies. তারপর বলছেন, কোশ্চেনটা ছিল যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি উপযুক্ত শিক্ষা পাওয়ার মতো? জবাব দিয়েছেন, সাফিসিয়েন্ট ফান্ড আর নট অ্যাভেলেবল টু মাল্টিপ্লাই দ্য নাম্বার অফ টিচার্স
এটসেট্রা এটসেট্রা। মানে টিচার অপ্রতুল, ঠিকমতো ফান্ড নেই। পশ্চিমবঙ্গ 1952 সাল, বিধানসভা প্রচণ্ড সরগরম। তিনি বলছেন, এই মত যিনি প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছেন ডাক্তার বিধানচন্দ্র রায়। অর্থাৎ স্যাডলার কমিশনের রিপোর্ট থেকে ডাক্তার বিধানচন্দ্র রায় এটা কোট করেছেন। কোট করে বলছেন যে সাফিসিয়েন্ট ফান্ড নেই এবং তার সাথে শিক্ষক অপ্রতুল। তারপর সুবোধ ব্যানার্জি বলছেন, বম্বেতে মোট রাজস্বের 19.8, মাদ্রাজে 17.6, উত্তরপ্রদেশে 15.6, উড়িষ্যায় 11.8, বিহারে 10.6, পশ্চিমবঙ্গে 9.5। অর্থাৎ উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার থেকেও অ্যালটমেন্ট কম। ভাবুন একবার অবস্থা। পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নাম, মহাত্মা গান্ধীর অনুরোধে রাজনীতিতে তিনি তখন সক্রিয় বাংলার মুখ্যমন্ত্রী। অনেক কাজ বাংলাকে পুনর্গঠন করতে হবে, সেখানেই ফান্ড নেই। শিক্ষা খাতে এই অবস্থা এবং শিক্ষক অপ্রতুল। তাই ভাবছিলাম, এই যে 2016 সালের পর থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, এই ভারী ভারী দুর্নীতি, এখন মনে হয় ফান্ডের সেরকম অভাব হয়তো নয়। স্কুল আছে, শিক্ষক নেই। স্কুলের ছাদ ফুটো ছিল, এই জন্য ছাত্রীরা পালাচ্ছিল, ছাদ সুন্দর করে দেওয়া হয়েছে, তারপরেও শিক্ষক নেই। কেননা শিক্ষকদের মধ্যে যোগ্য অযোগ্য প্রশ্নে 26,000 শিক্ষক অনিশ্চিত জীবনযাপন। তাহলে কি হবে? যা হচ্ছে, ইতিহাস পড়াচ্ছেন পদার্থবিদ্যার শিক্ষক, অঙ্কের শিক্ষকতা করছেন ভূগোলের টিচার, এরকম ছাত্রছাত্রী বেরোচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে আইএএস নেই, আইপিএস হয় না, WBCS আবার বাংলা বাধ্যতামূলক করে আবার উইথড্র হয়ে যাচ্ছে, হিন্দি উর্দু আসছে, এ এক বিরাট জ্বালা। তাহলে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ যারা করলেন তারা তো ভেবেছিলেন গোটা ভারত এগোবে, তার সাথে আমার সভাসী স্বজাতিও এগোবে। তার কারণ এটা তো আমারই সভাসী স্বজাতি, যে ভাষায় আমি কথা বলি। এরকম একটা পরিস্থিতির মধ্যে 52 সালে এই নিয়ে ডিবেট হচ্ছে এবং বিধানচন্দ্র রায়কে নাস্তানাবুদ করতেন, কিন্তু অত সোজা না। যিনি সার্জারি জানেন তাকে নাস্তানাবুদ করা যে কী জিনিস সেটা তো জ্যোতি বসু খুব ভালো বলতেন, জানতেন। তিনি এই বিষয়ে যে বিস্তৃতভাবে লিখে গেছেন তা নয়, তার কারণ বিধানসভাতে তার অনেক বক্তব্য বই আকারে প্রকাশিত হয়েছে, আপনারা পারলে পড়ে নেবেন। আমি যেমন একটা বই থেকে আমি দেখছিলাম, তার কারণ হচ্ছে সুবোধ ব্যানার্জিও সেই সময়কার একজন বড় কমিউনিস্ট লিডার ছিলেন, যিনি মানে বিধানচন্দ্র রায়কে বারবার প্রশ্ন করে বিভিন্নভাবে আর কি হাউস একদম সরগরম করে রাখতেন। এই সুবোধ ব্যানার্জি প্রসঙ্গে এক লাইন বলে রাখি যে উনি 67 সালে প্রথম অকংগ্রেসি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটাকে যুক্তফ্রন্ট সরকার বলে। সেখানে সিপিআইএমের সাথে এসইউসিআই আরও বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলিয়ে একটা যুক্তফ্রন্টের সরকার হয়েছিল। অজয় মুখার্জি, স্বাধীনতা সংগ্রামী অজয় মুখার্জি, সেই অজয় মুখার্জির নেতৃত্বে, অর্থাৎ তিনি সরকার প্রধান হয়েছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং সেই সময় স্পিকার ছিলেন 67-69 সালে এই সুবোধ ব্যানার্জি। বিধানচন্দ্র রায় এইভাবে বাংলাকে যখন তিনি এরকম একটা পরিস্থিতি, কমিউনিস্টদের একদম রাজনৈতিক শ্লেষের সামনে তাকে দাঁড়াতে হচ্ছে এবং তখনও কেন্দ্রের যে অ্যালটমেন্ট পশ্চিমবঙ্গ, যেটাকে শিক্ষার হাব বলা হয়, এরকম পরিস্থিতি, তার উপযুক্ত ব্যবস্থাও তিনি করেছিলেন। একটা কথা আছে না, সেই শঙ্কর গুহনিয়োগী এই কথাটা আর কি, এটা একটা রাজনৈতিক তত্ত্ব হিসাবে উঠে এসেছিল। অনেকেই তত্ত্ব কিন্তু ফলো করেন, বিস্তৃতভাবে ফলো করলে হয়তো দেশটা অন্যরকম চেহারা হলেও হতে পারত। সেটা হচ্ছে সংঘর্ষ ও নির্মাণ। একদিকে যেমন আমি রাজনৈতিক বিতর্কের মাধ্যমে সংঘর্ষ করব, আন্দোলন, ব্যারিকেড করব, ঠিক তেমনিভাবে নির্মাণটাও তো দেখাতে হবে যে আমি নির্মাণ করতে জানি। এইভাবে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিবর্তন এসেছিল। এটার কারণে কিন্তু শঙ্কর গুহনিয়োগীর এই কারণে ছত্তিশগড় একটা বড় পরিবর্তন এসেছিল। বিভিন্ন রকম সমবায় তৈরি হয়েছিল, সমবায় ভিত্তিতে হাসপাতাল পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল, যেটা শ্রমিকরাই তাদের থেকে, তাদের সন্তানদের থেকে অনেকে মেডিকেল পড়ে পরবর্তী ক্ষেত্রে হাসপাতালের দায়িত্ব নিয়েছিল। অর্থাৎ নির্মাণের দিক কিন্তু পশ্চিমবঙ্গে যিনি সুন্দরভাবে দেখিয়ে গেছেন যে কীভাবে নির্মাণ করতে হয়। একটা
দাঙ্গা পীড়িত, দেশভাগ উত্তর এবং মন্বন্তর পীড়িত 60 লক্ষ মন্বন্তরে মারা গেছে। আমি আগের ভিডিওতে এটা বলেছি যে 60 লক্ষ মানুষ যে মারা গিয়েছিলেন এবং এই যে চালের অভাব ঘটেছিল গোটা বাংলায় বিশ্বযুদ্ধোত্তরকালীন, তার কারণ তখন ব্রিটিশ সরকার, চার্চিল সাহেব প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই চাল ভর্তি জাহাজ পাঠিয়ে দিয়েছিলেন মিত্রবাহিনীর সৈনিকদের জন্য। আর বাংলার কৃষক যারা চাল উৎপাদন করেছিল তারা না খেতে পেয়ে মরেছিল 60 লক্ষ মানুষ। তো এরকম অপুষ্টি অভুক্ত মানুষকে তো খাদ্য যোগাতে হবে। তা বিরাট এক পাহাড় প্রতিম চ্যালেঞ্জ তার সামনে ছিল। তিনি অনেকগুলো উপনগরী তৈরি করেছিলেন যেখানে এক ব্যাপক কর্মসঞ্চার হয়েছিল। উপনগরীর মধ্যে আপনারা প্রথমেই জানতে চাইবেন কি নাম? হ্যাঁ, কল্যাণীর কথা তো বলবোই, তার কারণ কল্যাণী তার খুব প্রিয় নাম। অনেকে এটা নিয়ে অনেকে বলেন যে অনেকে থাকে না, বনলতা সেন যেমন জীবনানন্দের খুব প্রিয়, কাল্পনিক হতে পারে, ডেফিনেটলি কাল্পনিক, ঠিক তেমনিভাবে কল্যাণী তার ছিল, যে কারণে বিধানচন্দ্র রায় নিয়ে অনেকে কল্যাণী সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু তিনি কল্যাণী একটি উপনগরী তৈরি করেছিলেন, কারণ অকৃতদার মানুষ ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। কল্যাণী করেছিলেন, দুর্গাপুর করেছিলেন, সল্ট লেক তার আমলেই তৈরি হয়েছিল, বিরাট ভেরি ছিল, সেই ভেরি বুঝিয়ে সল্ট লেক তৈরি হয়েছিল, যেটা এখন বিধাননগর নামে, অর্থাৎ তার নামে এটা পরিচিতি পেয়েছে। আরও একটা শহরের নাম কেউ বলে না, আপনারা গিয়ে অনেকেই থাকেন ওখানে, বাংলার অত্যন্ত একটি সমৃদ্ধশালী জনপদ, সেটি হচ্ছে অশোকনগর, কল্যাণগড়। এই জায়গাটিও কিন্তু বিধানচন্দ্র রায় মস্তিষ্ক প্রসূত। বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা ওখানে একটা জায়গা জমি পেয়েছিলেন, যেটা পাঞ্জাবে ভাগ হয়েছিল। পাঞ্জাবের মানুষ কিন্তু যারা এখানে চলে এসেছিলেন, আপনি দিল্লিতে যাবেন বা হরিয়ানা, গুরগাঁও, বিভিন্ন জায়গায় যারা পাঞ্জাবি সেটেলমেন্ট পেয়েছিলেন, যারা হিন্দু বিশেষভাবে বা শিখ পাকিস্তান থেকে চলে এসেছিলেন, মিনিমাম 5 কাঠা করে জমি পেয়েছিলেন। বাংলার উদ্বাস্তুদের অনেক জায়গায় কিন্তু লবডঙ্কা হয়েছিল। এটা নিয়ে বামপন্থীদের তীব্র আন্দোলন ছিল 80-90-এর দশক। এই কথা যখন হতো, বিশেষ করে কংগ্রেসিরা যখন বামেদের একেবারে তুলোধুনো করতেন, তখন বামেরা কিন্তু এই কথাটা বলতো, সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সবাই বলতেন, ভাই তোমরা কি করেছো বাংলার জন্য। এবং এটা দেখা যেত সেই সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, মানে বিধানচন্দ্র রায় উত্তর রাজনীতির কথা বলছি, বা 67-69 উত্তর বাংলার রাজনীতিতে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের একটা ব্যাপক সমর্থন পেত। এই জন্য বামপন্থীরা তারা এই কথাগুলো তখন বলতেন, এবং বাস্তবিক পক্ষে সত্য। তার কারণ আমি এই বইটা থেকে আমি বিধানসভার যে বিভিন্ন রকম আলোচনা যেভাবে উঠে এসেছে, তাতে শিক্ষা প্রসঙ্গ, বাংলার কৃষকের যে প্রসঙ্গ, সেই সমস্ত প্রসঙ্গগুলো এসেছে, এবং উদ্বাস্তু সমস্যা, এবং এই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য তিনি নানাবিধ যে কার্যক্রম নিয়েছিলেন তার একটা উদাহরণ দিলাম উপনগরী। কেন এই ধরনের স্যাটেলাইট টাউনশিপ তৈরি হলে বহু মানুষের কর্মসংস্থান, একটা সুনির্দিষ্ট একটা জীবনযাপনের সন্ধান মেলে। এবার আসি শিল্প প্রসঙ্গে। বিধানচন্দ্র রায়ের আমলেও বাংলা তখন ভারতে 1 নম্বর ছিল। 50-এর দশক, 60-এর দশক, গোটা দেশ তৈরি হচ্ছে, স্বাধীনোত্তর একটি জাতিতে দেশ নির্মাণ করছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হচ্ছে। বাংলা শিল্পে তখন 1 নম্বর। এবং সেই বাংলায় টেকনিক্যাল এডুকেশন নিয়ে কী হবে? বাংলার তখন শিল্পমন্ত্রী ছিলেন বিশিষ্ট শিল্পপতি এবং স্বাধীনতা সংগ্রামী নলিনী রঞ্জন সরকার। নলিনী রঞ্জন সরকার বিধানচন্দ্র রায়কে বললেন যে শোনা যাচ্ছে এরকম কিছু টেকনিক্যাল এডুকেশনের জন্য নেহেরুজি কিছু ভাবনা চিন্তা করছেন, আপনি ইমিডিয়েটলি প্রস্তাব দিন যে বাংলায় যেন একটা টেকনিক্যাল এডুকেশনের ভালো জায়গা হয়। তার কারণ শিল্প তো এখন এখানেই আছে, আগামী প্রজন্ম তো এখান থেকেই তৈরি হবে। দেরি করেননি বিধানচন্দ্র রায়, তার কারণ সমস্ত রাজনীতিবিদদের ব্যক্তিগত চিকিৎসক তিনি ছিলেন এই ডক্টর বিধানচন্দ্র রায়। তৈরি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, যেটি আইআইটি হিসাবে গোটা পৃথিবীতে সেরা আইআইটিগুলোর মধ্যে এটা পরিচিত। এবং উদ্বোধন হলো, নলিনী রঞ্জন সরকার সে ট্রাস্টি বোর্ডের প্রধান হলেন। এই গৌরবোজ্জ্বল ইতিহাস হচ্ছে সঙ্গে নিয়ে যাচ্ছে। উদ্বাস্তুরা এসেছে এই রাজ্যে, কী হবে তাদের ভবিষ্যৎ, চাকরি বাকরি কী হবে? তৈরি হচ্ছে হরিণঘাটা দুগ্ধ প্রকল্প, বহু বেকার ছেলেমেয়েরা তারা প্রশিক্ষিত হলেন, একটা সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি এলো। পরবর্তী ক্ষেত্রে যেটা অপারেশন ফ্লাড হয়েছিল, আমুল এবং যে পিকুরিয়ান, তিনি বলেছিলেন এই দেশের শিশুরা অপুষ্টিতে ভুগবে, তাহলে কিসের স্বাধীনতা? তিনি কী করেছিলেন? অপারেশন ফ্লাড মানে হোয়াইট বিপ্লব,
অনেক আগে কিন্তু পশ্চিমবঙ্গে এটা বিধানচন্দ্র রায় শুরু করে দিয়েছিলেন। বিভিন্ন পরিকল্পনা 50 আর 60-এর দশক, একদিকে যেমন রাজনৈতিক সংঘর্ষের ইতিহাস যেমন লুকিয়ে রয়েছে, অন্যদিকে এক পশ্চিমবঙ্গের নির্মাণ, যে নির্মাণ গৌরবোজ্জ্বল নির্মাণ, সাউন্ড, স্টলওয়ার্ট এবং সুপুরুষ ডাক্তার বিধানচন্দ্র রায়, চিকিৎসক হিসেবে প্রবাদ প্রতিম, অর্থাৎ মেধার সামনে দাঁড়াতে গেলেও যথেষ্ট যোগ্যতা থাকতে হবে, এবং রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্রেও তার কতগুলো ব্যতিক্রমী সিদ্ধান্ত ছিল। তবে হ্যাঁ, ঠিক সেই সময়গুলোতে অনেকগুলো বিতর্কিত ঘটনা যা ডাক্তার বিধানচন্দ্র রায়ের শাসনকালকে প্রশ্নের সামনে দাঁড় করেছিল। একটা অবশ্যই কৃষক আন্দোলনের মধ্যে একটা সমাবেশ হয়েছিল শ্রদ্ধানন্দ পার্ক। সেই শ্রদ্ধানন্দ পার্কে বিধানচন্দ্র রায় বাংলার মন্ত্রী, পুলিশ গুলি চালিয়েছিল, প্রায় 59 জন মতো মানুষের মৃত্যু হয়েছিল। গোটা বাংলা তেতে উঠেছিল। বলা যায় বামপন্থীরা যে একদিন পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় আসবে তার একটা ভিত্তিপ্রস্তর যেন সেদিনই শুরু হয়ে গিয়েছিল। বিধানসভায় কমিউনিস্টদের সাথে বরাবরই তার কিন্তু একদিকে রয়েছে তীব্র ঝাঁঝালো বিতর্ক, অন্যদিকে একটা সহাবস্থানের রাজনীতি। বাংলা তখন সব দিক থেকে বঞ্চিত। বঞ্চনার একটা ইতিহাস আপনাদেরকে তুলে ধরলাম। যে সময় বাংলা সত্যিকারের দরকার ছিল, সেই সময় কিন্তু অপ্রতুল ফান্ড শিক্ষাক্ষেত্রে। তাই আজকে ভাবি যে বাংলার যে এই অবস্থা নিয়ে অনেকে বলছেন, অনেকে কষ্ট পাচ্ছেন, অনেকে কুম্ভীরাস্ত্র প্রয়োগ করছেন, তাদের বলি যে 52 সালেও কিন্তু এরকম একটা পরিস্থিতি ছিল। প্রথম বিধানসভা তৈরি হয়েছে নির্বাচনের পর। অপ্রতুলতা এবং শিক্ষকের অভাব আজও তাই। তাহলে মেধার বিকাশ কিভাবে ঘটবে? কিভাবে ডাক্তার বিধানচন্দ্র রায়ের উত্তরসূরি তৈরি হবে? সেরা চিকিৎসক কিভাবে বেরোবে? সেরা শিক্ষকই বা কীভাবে বেরোবে? সেরা রাজনীতিবিদ কিভাবে বেরোবে? যেখানে কলেজগুলো দখল নিয়েছে এই সমস্ত মনোজিতের মতো পাষণ্ডরা। তাই এটা ভাবার সময়। এবং ঠিক যেভাবে বিধানসভাতে 52, 57 ঠিক এরকম তীব্র বিতর্কের সামনে দাঁড়িয়ে একেবারে পাহাড় প্রমাণ হয়ে বিধান রায় এরকম আঙুল তুলে বলছেন, বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কথা বলছেন, এবং অসহযোগিতা যে তিনি পাচ্ছেন, বিশেষ করে বিধানসভাকে অচল করে দেওয়া হচ্ছে, এ সমস্ত কিছুই কিন্তু ছিল। তথাপি একটা বাংলাকে নিয়ে যেতে চেয়েছিলেন দেশের শীর্ষে। পরিস্থিতি অনুকূল ছিল, তার কারণ ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই যে শহর, এই শহর এবং তাকে কেন্দ্র করে এই যে বিস্তৃত একটা বাংলা বা বেঙ্গল প্রভিন্স, তার একটা বড় অংশ জুড়ে এক শিল্পায়ন হয়েছিল, যে কারণে 50-60-এর দশক ছিল বাংলার কাছে এক স্বর্ণযুগ, বিশেষ করে শিল্পের ক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কী অবস্থা ছিল সেটা নিয়ে বলতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তাই আজকে স্মরণ করলাম রিয়েল স্টোরিটা এটাই ছিল যে একদিকে সংঘর্ষ ছিল তার জীবনে, অন্যদিকে এক নির্মাণ ছিল। নির্মাণের শত শত চিহ্ন ছড়িয়ে রয়েছে গোটা বাংলা জুড়ে। আমি জানি না মানুষ কতটা, তবে কংগ্রেস আজকের যারা নেতৃত্ব, তারা নেহরুজির কথা কখনো কখনো বলেন, তারা ডক্টর মনমোহন সিংয়ের কথা বলেন, এখন তো সারাক্ষণ রাহুল গান্ধী তাদের জন্য বলেন, কিন্তু বিধানচন্দ্র রায়ের ব্যাপারে তারা কখনো রাজনৈতিকভাবে যে কী ছিল বাংলা, ইতিহাস অনেকেই বিস্তৃত হয়ে যান। আর বাঙালির তো এই ব্যাপারে প্রচণ্ড সুনাম আছে যে বাঙালি ভীষণ নাকি ইতিহাস সচেতন। আমি এনসি চৌধুরীর কথাটা নাইবা বললাম, আসলে ইতিহাসের বিস্মরণ ঘটলে রাজনৈতিক কলাকৌশল, কেন রাজনীতি চলে অনেকটা ডায়ালেকটিক্সের মতোই। তাই রাজনীতিতে উত্তরণ ঘটাতে গেলে যে ভাবে এগোতে হয়, বামপন্থীরা যেটা দেখিয়ে দিয়েছিলেন 50-60-এর দশকে, তেভাগা থেকে শুরু হয়েছিল। তারপর শ্রদ্ধানন্দ পার্কের ঘটনা বললাম, যেটা প্রফুল্ল সেনের কাঁধে ভর রেখে অনেকে বলেন যে 77 সালে আসার ক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল, তার কারণে 67-69 বাংলার রাজনীতিতে সত্যিকারের একটা টার্নিং পয়েন্ট ছিল। অকংগ্রেসি সরকার হবার পর, যুক্তফ্রন্ট হবার পরই অনেকে বুঝতে পেরেছিলেন যে আগামী সময় বামপন্থীদের রাজত্ব শুরু হবে। আর এখন যে পরিস্থিতিতে আছে, বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই রাজ্যের উপর কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ হোক, বাংলার বাড়ি প্রকল্প হোক, বঞ্চনার কথা বলেন। আমি এটা বলেই শেষ করব
ট্র্যাডিশন এখনও মনে হয় একইভাবে চলছে। 52 সালের একটু অংশ আপনাদের কাছে শোনালাম। সেদিনও ছিল হচ্ছে ফান্ডের অপ্রতুলতা, আজও কিন্তু অন্য কারণ, যেখানে হচ্ছে সরাসরিভাবে দুর্নীতির কারণে ফান্ড না পাঠানো। হয়তো কারণটা বদলে গেছে, সিচুয়েশনস এক থাকছে। আজকের মতো রিয়েল স্টোরি শেষ করছি। কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে, এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এবং নিজেরা প্রত্যেকে যারা দেখছেন, আমি সবার কাছে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।